ওনারা কিছু পায় নাই, 1 চামচ আধা চামচ পাইছে কিনা এটা বলেনি না, তাহলে কিছু করার নাই। এখন বিষয়টা হয়েছে কি আসলে যে জুলাই সনদ নিয়ে কোনো আপত্তি নেই, কারণ জুলাই সনদ তো মোটামুটি সবাই স্বাক্ষর করেছে এনসিপি ছাড়া। এনসিপি কেন এখনো স্বাক্ষর করে না এটা কিন্তু এখন আমার কাছে একটা রহস্য, কারণ তারা কি তারা স্বাক্ষর করবে না? তাদের এখন পর্যন্ত যে বক্তব্য তো মনে হচ্ছে তারা স্বাক্ষর নাও করতে পারে, কারণ তারা তো কোনো ক্ষেত্রেই দেখা যায় খুশি না, অথচ তারাই তো উদ্যোক্তা ছিল। আর এখানে বিএনপি স্বাক্ষর করেছে, জামাত স্বাক্ষর করেছে, এবং তারপর যখন এটার বাস্তবায়নে যখন আদেশটা হলো, আদেশের খসড়া দেখে জামাত হ্যাপি ছিল, বিএনপি আনহ্যাপি ছিল। এখানে আরেকটা ইস্যু ছিল, সেটা হলো আপনার গণভোট হবে। গণভোট ইস্যুতে জামাতের একটা দাবি ছিল, বিএনপির আরেকটা দাবি ছিল। ইউনূস সাহেব মধ্যপন্থায় যে উনি গণভোটের ব্যাপারে বিএনপি যে দাবি ছিল ওটা দিকে গেলেন, আর জামাতের একটা বড় প্রাপ্তি যেটা মানে আপনার বড় যেটা দাবি ছিল যে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি, ওটা জামাতকে উনি দিয়েছেন এভাবে। তো এটা আসলে একভাবে কিন্তু মানে নির্বাচনের স্বার্থে, মানে দেখেন জুলাই সনদ তো হয়ে গেছে ভাই, হওয়ার পরে এখন এটা কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে নানা ধরনের জটিলতা। এই জটিলতাটা না হলে ভালো হতো। জটিলতাটা যতটুকু হয়েছে, এটা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন আলী রিয়াজ সাহেবরা, ওনাদের কারণে, ওনাদের কিছু ফাজলামোর কারণে এটা হয়েছে আর কি। তো সেই সমস্যাটা সরকার পাকিয়েছিল, সমস্যাটা কিন্তু সরকার তৈরি করেছিল, ক্রাইসিসটা সরকার সেটা সমাধান করলো, নিজেরাই ক্রাইসিস ক্রিয়েট করেছে, নিজেরাই এটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, এখন জামাত এবং বিএনপি উভয়ে কিন্তু কেউ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে না, এনার ভাষণটাকে কেন প্রত্যাখ্যান করবে না, কারণ উভয়েরই লক্ষ্য এখন নির্বাচন। জামাত দ্য লেজিটিমেসি, এই সরকারের লেজিটিমেসিটা আসছে আর্টিকেল 7 থেকে, যেটা আমাদের বলছে জনগণ সর্বময় ক্ষমতার উৎস, সেখানে আর 106 নাই। তাহলে এই ডিপার্চারটা তারা কেন এটা রেকটিফাই করছেন, তারা বুঝতে উপলব্ধি করছেন। আমরা যখন সবাই বলতেছি যে 106-এর এই সরকার না, এই সরকার হচ্ছে জনগণের কি কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সার্বভৌম ক্ষমতার একটি সরকার। সো সেইখানে এই সরকারকে সাংবিধানিক সরকার ওইভাবে বলার, একটা অলিখিত সংবিধানের সরকার হতে পারে, কিন্তু এই 72 সালের সংবিধানের সরকার না। দ্বিতীয় যে কথাটা, 77 সালে সংবিধান সাসপেন্ড ছিল, আর আজকে সংবিধান অকার্যকর। কেন অকার্যকর? প্রধানমন্ত্রী যদি অনুরোধ না করেন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন না। প্রধানমন্ত্রী এই দেশ থেকে পালিয়ে গেছেন, এরকম কোনো অনুরোধের কোনো চিঠি পাওয়া যায়নি বা এরকম কোনো কথা আসেওনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুরোধ ছাড়া যদি সংসদ ভেঙে দিয়ে থাকে, তাহলে উনি কার মাধ্যমে এটা করলেন? দ্বিতীয় কথা, উনি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এই সংবিধানে নাই, এই সংবিধানে কেয়ারটেকার ব্যবস্থা নাই, এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা শপথ নেওয়ার ব্যবস্থা নাই, উপদেষ্টাদের নিয়োগ কাঠামো, বেতন ভাতা কিভাবে দেওয়া হবে সেটাও নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার মানে যে সরকার আগে এবং পরের সরকারের মাঝখানে যে সরকার থাকবে, একটা সরকার যে যে ক্ষমতা ব্যবহার করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারও শেষে ক্ষমতা ব্যবহার করতে পারবে। এটা 72 সাল থেকে মানে 2026 সাল পর্যন্ত এরকম কোনো কনসেপ্ট কনস্টিটিউশনের মধ্যে নাই। এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে প্রাইম মিনিস্টার পলাতক, তাহলে কনস্টিটিউশন কিভাবে কাজ করবে? এরকম তো আমাদের দেশে কখনো হয়নি। সংসদের সমস্ত মেম্বাররা পলাতক, তাহলে সংসদ কি হচ্ছে? একটা যদি সংসদে আপনি 90 দিন কন্টিনিউয়াস অনুপস্থিত থাকেন, তাহলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তো ধরে নিলাম আমি সেই ক্ষেত্রে সংসদ, তাহলে সাংবিধানিক আদালতগুলো কিভাবে চলছে? বলতেছি আপনাকে, প্রথমে বলে নিছি একটু আগে, একটা অলিখিত সংবিধানের আন্ডারে আমরা না, এখানে প্রশ্নটা এখানেই আসছে। আপনি যখন এর আগে রাষ্ট্রপতিকে দিয়ে আর্টিকেল 93 অনুযায়ী অধ্যাদেশ জারি করালেন, আবার যখন জুলাই আদেশ জারি করলেন তখন ওই আর্টিকেল 93 প্রয়োগ করলেন না, মানে কখনো সংবিধান মানছি কখনো মানছি না। এবং আপনার এই কথাকে আমি সমর্থন করি, এটা গোজামিল হচ্ছে এবং এটাকে মেনে নিতে হবে। আপনার সত্যকে সত্য বলতে হবে। এই সরকার প্রথম দিন থেকে ভুল করে যাচ্ছে এবং আজও ভুল করতেছে, আজও ভুল। এবং যত পণ্ডিতরা আছেন, সে পণ্ডিতেরা কনস্টিটিউশনটা ভালো করে দেখতেছেন, নিজের অবস্থানটাকে আজ পর্যন্ত পরিষ্কার করতে ব্যর্থ হচ্ছে। হয় বলো সংবিধান আছে, না হলে নাই, না হলে বলো যে এই অংশে আছে এই অংশে নাই। কখনো যখন প্রয়োজন হচ্ছে তখন সংবিধানের দোয়া, যখন প্রয়োজন নাই তখন সংবিধানের দোয়া নাই। কারণ এই সরকার তো সংবিধানের বাইরের দোয়া। আমার ধারণা মাসুদ খান ভাই এখানে একমত হবে যে 106 কিভাবে হবে? শুনানি ছাড়া তো 106 হবে না। সেই তো সুপ্রিম কোর্টের সব বিচারকরা তো পালাতক। এখন যদি কেউ ভবিষ্যতে এটা নিয়ে তো শুনানি চলতেছে, শোনেন, এগুলো তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে জাতির স্বার্থে। এই যে গোজামিল চলতেছে, এটা আমরা আশা করেছিলাম এই জুলাই সনদের মধ্যে দিয়ে কি হবে, মীমাংসা হবে। এখন আপনার প্রশ্নের উত্তর দিই যে ভাইয়ের কথা ওই জন্য বললাম যে বাস্তবতা হয়ে যাচ্ছে, খালি গোজামিল দিয়ে চলতেছে এবং জনগণের সাথে প্রতারণা হচ্ছে। যে ভাই যে কথাটা বলছে, সাধারণ মানুষের কি উপকারটা হবে?
প্রশ্ন হচ্ছে যে এবারের এই গণ অভ্যুত্থান মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। কিন্তু আজকে বিএনপির যে কার্যকলাপ দেখা যাচ্ছে সেটা আমাকে আবার 91 সালে নিয়ে যাচ্ছে। 91 সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছিল, ভাই খেয়াল করে দেখেন, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে আসছিলেন। 96 সালে এসে উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক বুঝি না। বিরোধী দলরা তত্ত্বাবধায়কে বিল দিছিলেন, কে কে জানেন? আওয়ামী লীগ বিল দিছিলেন, জাতীয় পার্টি বিল দিছিলেন, জামাত ইসলাম বিল দিছিলেন। একটা বিল সংশোধন আর প্লেস করতে পর্যন্ত দেয়নি। একটা বিল যদি বিরোধী দলের কেউ দেয় সেটা প্লেস করতে হয়, ওনারা এই 5 বছর প্লেস করতে দিলেন না। 12 ফেব্রুয়ারি আন্দোলনের ধাক্কায় তখন বাধ্য হয়ে তারা কি করলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি করলেন, বাস্তবায়ন করলেন। আজকে সালাউদ্দিন সাহেব বলে দিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয় না। তার মানে বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন, বিএনপি চাচ্ছে যেন একটা ইলেকশন হয়ে ক্ষমতায় যাওয়া। এটা যদি লক্ষ্য হয়, এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে 3 জন উপদেষ্টা এর সাথে জড়িত, এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা? আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন। এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাড়তেছে, এবং সে এই যে গোজামিল এগুলো সব সে জেনে শুনে করতেছে, যাতে ভবিষ্যতে আর কেউ এসে ওই বিগত সরকার এসে এটার অ্যাডভান্টেজ নিতে পারে। তো আমি আপনার সামনে বলেছি এই ফাঁকগুলো তিনি ইচ্ছা করে রেখে দিচ্ছেন, যাতে যেমন করে আপনার হচ্ছে পঞ্চম সংশোধনী। শাহরিয়ার ভাই একটা কমেন্ট করে নিই। এখন ধরেন যে নতুন রাজনৈতিক নতুন বন্দোবস্ত কারা চাইছিল? এনসিপি, এনসিপি, জামাত এবং বিএনপি, তারাই বেশি তো সংস্কার নিয়ে, তারা তো বেশি মানে উদ্যোগী আর কি। এখন কোনো কিছু হলেই মানে কোনো কিছু সরকার ব্যর্থ হলে আমরা এনসিপি দায় দিয়ে দিই। আবার এমন হয়েছে যে সরকারের কোনো কিছু পছন্দ হচ্ছে না, আমরা আসিফ নজরুলের দিকে দিয়ে দিলাম। কিন্তু এই জুলাই আদেশের জারিটা তো উপদেষ্টা পরিষদেই সিদ্ধান্ত হয়েছে, খালি আসিফ নজরুল। আপনাকে একটা বলি, ভাইও ভালো জানেন, ক্লাস নেওয়া, পড়ানা টেক্সট বুক থেকে আর মামলা করানোর মধ্যে আকাশ পাতাল 100%। প্র্যাকটিস যারা করে, শোনেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল তৈরি করে দিয়েছিল সৈয়দ ইশতিয়াক সাহেব, ডক্টর কামাল হোসেনরা। তারা তখন কিন্তু বলবো না ঢাকা ইউনিভার্সিটির সমস্ত টিচার সম্মানিত টিচার, কিন্তু টিচারদের নিয়ে এসে কিন্তু করা নয়, কারণ দে নোজ হাউ টু অ্যাপ্লিকেট ইট। আজকে আপনি আমাকে বলেন ঐকমত্য কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার কি আছে? একজনও নেই। এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিকেসি করতেছে, একটা অনেস্ট বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে। এই ফাঁকগুলো উনি রাখলেন কেন? উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না, উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবে না। আজকে যে জামাতের আমির সাহেব বললেন যে একটা দলের দিকে ঢেলে পড়া হচ্ছে, বাংলাদেশের মহামান্য অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের? ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? আপনি বাংলাদেশের 64টা জেলায় পিপিজিপি কোন দলের? আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন, আপনি 2-4টা করে চেঞ্জ করতেছেন কেন? এটা তো চেঞ্জ করবে নির্বাচন কমিশন, আপনার কাজ না তো। আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন, আপনি এগুলো করতেছেন কেন? আপনি সরকারের ইচ্ছাকৃতভাবে লেজিটিমেসি নষ্ট করতে যাচ্ছেন। সেজন্যই এই ডক্টর মোহাম্মদ তাহের বলতেছে, ষড়যন্ত্র করে আপনি ভারতের দালালি ছাড়েন, এদেশের মানুষ সেটা মেনে নেবেন। আপনি এনসিপির কথা বলছে, সেই এনসিপিও কিন্তু বলছে আসিফ নজরুল হচ্ছে মেন কালপিট। আসিফ নজরুল এই জাতিকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আসিফ নজরুল এই জাতির এই যে আমাদের জুলাই সনদ, আমি বলবো পবিত্র জুলাই সনদ, 53 বছরে যেটা সমস্ত রাজনৈতিক দল করতে পারেনি, সেখানে সাইন করার পরে আরো একটা তাজ্জব কথা দেখেন, জুলাই সনদের চেয়ারম্যানকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিভাবে সম্ভব? আলী রিয়াজ সাহেব সাপোজ টু বি দ্য চেয়ারম্যান, উনি ওনার সুপারিশ দিবেন। ওনার সুপারিশ মানে কি? ইউনূস সাহেব নিজের সুপারিশ কি নিজের কাছে দিব নাকি আমি? হোয়াট ইজ দ্য জোক? এটা একটা ফার্স্ট পুরো জাতির সাথে। না না, আপনি আমাকে বলেন যে এইগুলো কাজ করছে কে? আসিফ নজরুল। এই কথাগুলো আগে তো বলেন না। না কি আমরা বলি? আমরা তো বলছি রে, এই কথাগুলো আমি মাসুদ কামাল ভাইয়ের মুখ থেকে শুনছি। না, আপনাকে বলতেছি এগুলো বলা হয়েছে যে আজকে বলো না, সব সময় শোনেন, সব সময় প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে বিতর্কিত যাতে না হয়, একটা ইলেকশন যাতে হয় এবং উৎসব মুখর পরিবেশে নিউট্রাল ইলেকশন হয়। সেটাতে এখন যেভাবে হোক এই নিউট্রাল ইলেকশনকে ভন্ডুল করতে হবে, এটা আসিফ নজরুলের আমার ধারণা তার হচ্ছে প্রোপাগান্ডা। মাসুদ কামাল ভাই, আজকে জামাতের যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 3 জন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছেন, তাদের অপসারণ দাবি করেছেন এবং তারা প্রধান উপদেষ্টার কাছে নামও পাঠাবেন, এমন কথাও তিনি বলেছেন। এবং শাহরিয়ার ভাই একজনের নাম বললেন, আপনার কি ধারণা আর 2 জন কারা হতে পারে? আমার কোনো ধারণা নেই। শাহরিয়ার ভাই যেটা বলছেন, দেখেন উনি কিন্তু আমার মানে ভালো লাগছে না কথা বলে আমার কাছে, যে উনি এমনি লজিক দিয়ে কথা বলেন সবসময়। মানে এটা যে প্রবলেমগুলো যে উনি যে বলেন না যে গোজামিল দিয়ে চলছে, রিয়েলি তাই। আপনি হয় সংবিধানকে স্থগিত, ভাই কিচ্ছু তো না, একটা ঘোষণা দিল সংবিধান স্থগিত, শেষ। তারপর যা ইচ্ছা তা করেন, কেউ আপনাকে না করবে? আপনি সংবিধান রাখবেন, আপনাকে সাংবিধানিক সরকার হইতে হবে। কেন রে ভাই? আপনি যে সাংবিধানিক সরকার হবেন, আপনি কি কোনো একটা কাজ সংবিধান অনুযায়ী করতেছেন না পারতেছেন? তাহলে আপনাকে সাংবিধানিক সরকার হতে হবে কেন?
আর ওইটা হলে আপনার লাভটা কি? আবার আপনি প্রেসিডেন্টকে মানবেন, আবার বলবেন যে না আপনি আদেশ জারি করতে পারবেন না। এটা কি মগের মুল্লুক নাকি? দেশটা কি এখন মগের মুল্লুকে চলতেছে? মানে যা ইচ্ছা তাই করবেন আপনি, এটা তো হয় না। এবং এই যা ইচ্ছা তাই করতেছেন প্রত্যেকটা জিনিস। আচ্ছা, দেশকে সারা জীবন এরকম চলবে? একটা গভর্নমেন্ট আসবে না, একটা ইলেকটেড গভর্নমেন্ট তো আসবে, তখন যে যদি একজনকে মামলা করে দেয়, এই মামলা হবে না? এই প্রত্যেকের লোক সংবিধান অলঙ্ঘনে এই করবে, আটকাবে। মাথায় কিছু আছে? আর দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, দেখেন কতগুলি কথা বলি। এই যে আপনার উনিকে আর দুইজনকে আমি বলতে পারবো না, আমি যাই না, কিন্তু হয়ে লাভ কি? কিচ্ছু হবে না। না না, এটা আমরা অ্যাসাম্পশন থেকে বলছি, কারণ এনসিপি তো এদের নামে, এনার নামে বলছে, সেই জন্য আমি যাই নাকি, আমি বলতে পারবো। আবার এই বিএনপি তো 3 জনের নাম দিয়েছিল আগে, পরে তারপরে 3 জনের সঙ্গে মিটিংও করে, এটা কি বুঝবো? আবার একজনের নাকি সিট দিব না। এবং আমি একটা কথা বলি ভাই আপনাকে, এর মধ্যে 3 জনের নাম কি জন্য আপনি দিবেন না? যদি কেউ অন্যায় করে থাকে, তার তো এই আজকে থেকে সে চেয়ারে বসার লেজিটিমেসি চলে গেল। আপনি কেন এটা প্রকার, আমি এটা ডক্টর মোহাম্মদ তাহেরকে সম্মানের সাথে বলতেছি, এই খেলাটাও বন্ধ করতে হবে। নাম দিয়ে দেবো, আপনি নাম বলে তাদের অপসারণ করে, তাদের লেজিটিমেসি তো নাই, তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা কিভাবে এই জনগণের সরকার যদি হয়ে থাকে, জনগণ যদি তার সমর্থন তুলে থাকে, তাই সে কিভাবে থাকবে? আমি এই জিনিসটা একদম পছন্দ করি না। ওই যে আমার কাছে নাম আসছে, আমি পরে বলবো। কেন ভাই পরে বলবেন কেন? বার্গেন করবেন? নাহিদ ইসলাম বলছিল একবার যে আমি অনেকে খুঁজতেছে, হ্যাঁ আমার কাছে সব নাম বলে, এখনো তো সে নাম বলতে পারে নাই। তার মানে যেহেতু নাম বলতে পারে নাই, আমি ধরে নিয়েছি ওটা সে হাওয়ার উপরে মারছিল। বোগাস একটা পলিটিক্যাল পার্টির চিফ এই ধরনের মানে আপনি এই কথা বায়বীয় কথা বলতে পারে? আবার মনে আছে আপনার আরেকজন ছিল এক সচিব, সাবেক সচিব সাত্তার সাহেব, উনি আবার খালেদা জিয়া নাকি পিএস ছিলেন নাকি ছিলেন, উনি বলতেছেন ওনার কাছে নাকি 8 জন উপদেষ্টার অপকর্মের দুর্নীতি রিপোর্ট আছে। দুর্নীতি রিপোর্ট আছে, ওই রিপোর্ট কি করছে সে? ওটা নিয়ে বসে রয়েছে না, বার্গেন করছে? মাঝখানে একটা ছোট্ট একটু, আমার তো মনে হয় ওই ভদ্রলোক হয় ধমক খাইছে আর মাল খাইছে। এই আব্দুল্লাহ না, তা তো তাহের ভাই বলছে যে 3 জনের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে দিছি, সো দেয়ার ইজ ওপেন দেয়ার। কিন্তু শাহরিয়ার ভাই, এই তাহের ভাই কিন্তু একদিন একটা প্রোগ্রামে গিয়ে কুমিল্লায় বলেছিলেন যে কয়েকজন উপদেষ্টা তাদের বাসায় গিয়ে বসে থাকে এবং সকালে নাস্তা করি তাদের সাথে। তিনি তো বলছিলেন এটা অন্য প্রসঙ্গে বলছিল, ওটা বলছিলেন যে উপদেষ্টাদের সাথে, উপদেষ্টারা তো আমরা সবাই সিলেক্ট করছি ভাই সেদিন। এই সরকারটা সিলেক্ট করছে পলিটিক্যাল পার্টিটাই, বঙ্গভবনে বসে থেকে প্রেসিডেন্ট তো আর সিলেক্ট করেনি, সিলেক্ট করছে তো এই সব রাজনৈতিক দলগুলো মিলেই। এবং ইউনূস সাহেবের কথাটা কি নাহিদ রায় তো বলছেন, ইউনূস সাহেব তো ছিলেন না দেশে, তাকে দেশে আনা না, তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে তো ইউনূস সাহেবকে তো তারাই করছেন। আমাদের কথা সেটা নয়, গভর্নমেন্ট যে হোক, ভাইয়ের সাথে আমার সাথে, আপনি 3 জনই সাধারণ নাগরিক না? আমাদের তো ভাগ্যের পরিবর্তন লাগবে রে ভাই। এবং আর একটা কথা ভাই যেটা বললেন যে এই শিক্ষিতার হার, শোনেন 77 সালে ছিল 29%, আজকে তো 77%, আর 77 সালে ছিল 29.2% শিক্ষিতর হার। এবং জিয়াউর রহমান সাহেবের ইয়াতেও ছিল 4টা, কি জেনারেল জিয়াউর রহমান অনুস্মৃতি বাঙালি কোনো লোক বোঝে নাকি? নীতি ও কর্মপন্থা সময়ের আপনার আস্থা আছে কিনা, এখানে তো মার্কা নাই ভাই। সো মার্কা ছাড়া ভোট হয়েছে, অতএব মানুষ ওই বিষয়টা দাঁড়াচ্ছে যে জিয়াউর রহমানের প্রতি আপনাদের আস্থা আছে কিনা, এইটুকু মিনিংটা দাঁড়াচ্ছে। 19 দফা কিন্তু হ্যাঁ, তার 19 দফা। কিন্তু এই যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টা প্রশ্ন তো আসলে মানে এই সরকার যদি প্রশ্নটা এরকম হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐক্যমত্য কমিশন হয়েছে এটার উপর আস্থা আছে কিনা, তাহলে মানুষ একটা ওই যেটা এইখানে আবার কথা, এই ফর্মুলেটটা আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে ভাই? আপনি বললেন কিভাবে আপনি সুপারিশ করেন, কে সুপারিশ করবে? ঐক্যমত কমিশন সুপারিশ করলো, সেই সুপারিশ আপনি একসেপ্ট করবেন, না হলে একসেপ্ট করবেন না, না হলে রাজনৈতিক দলের সাথে বসে, কারণ ওর টাইম তো শেষ। ইউনূস সাহেব কি একা এটা করতে পারেন? ইজ এ ইলিগাল অ্যাক্ট। আমার কথা হচ্ছে এই যে এই তুমি 4টাকে নিয়ে আসলেন, 4টার পাশে কি হানা দিলেন? কয়ের পাশে হানা আছে, খয়ের পাশে হানা আছে, গয়ের পাশে হানা আছে, ঘয়ের পাশে আছে না, তাহলে এটা জোক না। আরে ঘুরে ফিরে যেই, এটাকে একটা বাংলা একটা কথা আছে, ঘুরালে লাঠি ফিরালে কোতকা। আপনি তো যে জায়গায় ছিলেন সেই জায়গাতে আসলেন, আপনি মাঝখান থেকে বিএনপিকে একটু ঠান্ডা করার জন্য বললেন বাবা তোমার ডিসেন্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিছি। কথাটা কি হবে? একটা জিনিস আপনি বোঝেন, আমি সেদিন একটা কথা, যদি না ভোট হয়, ধরে নেন না জিতলো, কনসিকুয়েন্সটা কি হবে জানেন? ডিজাস্টার্স কনসিকুয়েন্স। এই কনস্টিটিউশন ফিরে আসবে, কনস্টিটিউশন 7B-তে লেখা আছে, যারা কনস্টিটিউশন কি পরিবর্তনের চেষ্টা করবে, পরিবর্তন করবে না, পরিবর্তনের চেষ্টা করবে, তার ফাঁসি হবে, রাষ্ট্রদ্রোহ। আপনি এই জিনিসটা কিভাবে, আপনি এটা জেনে শুনেই কাজ করতেছেন কিভাবে? হাকে জয়যুক্ত করতে হবে, এবং এটাই হচ্ছে ম্যান্ডেট। এখানে একটা কথা বলি আপনাকে, মানে উনি বলেন এটা জোক কিনা, আসলে এটা জোকই, এটা একটা মানে খুব ট্র্যাজিক জোক আর কি। জোক তো মানুষ এটা হাসে, এটা হাসির জোক না, এটা ট্র্যাজিক জোক। আপনি দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এই যে 4টা
4টা পয়েন্টের মধ্যে ধরেন আমি উনি যেটা বলেন যদি আলাদা আলাদা হয়তো এক কথা ছিল, সবগুলো তো একটা প্যাকেজ। এখন আমি একটা উদাহরণ দেবো, ধরেন একটা টেবিলের মধ্যে 1 গ্লাস দুধ আছে, কয়েকটা ফল আছে, খেজুর আছে, একটু জমজমের পানিও আছে, আর 1 বোতল মদ আছে, সবগুলো বলে প্যাকেজ। আপনি কি করবেন? এখন আপনি যে বলেন না আমি তো মদ দিব না, না ভাই তোমার এই প্যাকেজ দিয়ে তুমি বলো নিবা কি নিবা না। এখন যদি আপনি মদ না করেন তাহলে দুধ পাবেন না, ফল পাচ্ছেন না, জমজমের পানি পাচ্ছেন না। হ্যাঁ, আর যদি আপনি দুধকে দুধ মনে করে বলেন তাহলে আপনার মদ দিতে হবো না। ওটা ওই যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা, তাহলে এটা হয় না, এভাবে হয় না। তো এগুলো কি আর মাথায় আসে নাই? মাথায় আসছে। তাহলে আমি বলি খারাপ কথা বলি, এটা বলে তো বলবেন যে মাসুদ কামাল থেকে আওলা বাজানে, তাহলে আওলা বাজানে তাহলে না। আর এমন একটা কাজ করতেছে যে কাজটার কারণে যদি আগামীতে কোনো গণতান্ত্রিক সরকার আসে তার পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে, এবং ইলেকশনটা যেন অনিশ্চিত হয়ে যায়, এই হলো মূল লক্ষ্য। এবং এই কামটা আলী রিয়াজ সাহেব সুচারুভাবে করতে পারছে বলেই ওনার প্রমোশন হয়েছে, কারণ উপদেষ্টা হয়ে গেছে সে। কথা হচ্ছে এটা তো ল মিনিস্ট্রি থেকে ড্রাফট করা, আলী রিয়াজ সাহেব সুপারিশ করছে, তারপর তো এটা তো ফাইনালাইজ করছে ল মিনিস্ট্রি থেকে। তো ল মিনিস্ট্রিতে কোন বেকুব আছে এই কাজটা করলেন? কার মতামত নিলেন? কয়জন সিনিয়র আইনজীবীর মতামত? আচ্ছা আমি একটা কথা বলি, এক নাম্বার আমি একটা ধারাটাই বলি। 1 নাম্বার যে এইটা 1 নাম্বার যে প্রস্তাবটা, 4টে প্রস্তাবের প্রথম প্রস্তাবটা, ওখানে কি বলা হয়েছে যে ওখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলো নির্বাচন যেভাবে জুলাই সনদে আছে এটাকে আপনি অনুমোদন করতেছেন। আচ্ছা আমি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন বাদ রাখলাম, ওটা ঠিকই আছে, ওটা আমার কোনো আপত্তি নেই। আচ্ছা নির্বাচন কমিশন কি বলে, নির্বাচন কমিশন। আচ্ছা অন্যান্য যে সাংবিধানিক পদগুলো আছে এগুলো নিয়ে তো প্রত্যেকটার মধ্যে তো নোট অফ ডিসেন্ট আছে। নেপাল নোট অফ ডিসেন্ট আছে, আপনার অডিটর জেনারেল ডিসেন্ট আছে, দুদকের ডিসেন্ট আছে, পিএসসি চেয়ারম্যান পিএসসি মেম্বার যারা এটাতে ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট আছে। চিফ জাস্টিসের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট। আচ্ছা এইরকম নোট অফ ডিসেন্ট আছে কেন? এটা দেখেন না, পড়ে দেখেন। আমি পড়ছি পরে আমি খামোশ হয়ে গেছি রে ভাই, এটা কি বলে নোট অফ ডিসেন্ট? আমি বলি আপনাকে, আপনি যে পিএসসি চেয়ারম্যান বানাবেন ওটা বানাতে গেলে 7 জন একটা কমিটি করবে। ওই 7 জন কমিটির মধ্যে 3 জন আসবে ভার্চুয়ালি সরকারি দল থেকে, আর 4 জন আসবে বেসরকারি দল থেকে, মানে বিরোধী দল থেকে। এমনকি আপনি যে দুদক বানাবেন, দুদকের মধ্যে 7 জনের কমিটি, সরকারি দল থেকে 1 জন, নিরপেক্ষ হিসাবে এই প্রধান বিচারপতি, তারপর আপনার অ্যাটর্নি আপনার অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ এবং প্রেসিডেন্ট, এই 3 জনকে মনোনয়ন দেবে। তো ওই 3টাকে আপনি ধরে নেন নিরপেক্ষ। হ্যাঁ, তাহলে 3 জন নিরপেক্ষ, আর 3 জন হলো কি আপনার বিরোধী দলের। তাহলে অবস্থাটা এমন দাঁড়াইছে, যদি আপনি ফার্স্ট হন